অন্ধকার ঘিরে ধরেছে মমতাকে। বিধানসভার পর এবার লোকসভা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার শিরোনাম এটি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিলেন। তো নির্বাচনে জয় পরাজয় আছেই, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অস্বাভাবিক সেটি হলো তার দলের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ জন তার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে তার মনোনীত ব্যক্তিকে বিরোধী দলীয় নেতা নির্বাচন না করে তারা নিজেদের মধ্যে একজনকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছেন। এটি পুরাতন খবর। নতুন খবর সেটি হলো বিধানসভার পর এবার লোকসভাও মমতার যে প্রভাব রয়েছে সেটি হারাতে চলেছেন তিনি। আপনারা এও জানেন যে এই যে তৃণমূল কংগ্রেসের ভিতরে বিদ্রোহীদের প্রভাবশালী হয়ে ওঠার যে চেষ্টা, সেটাকে নস্যাৎ করার জন্য তৃণমূল কংগ্রেস সম্প্রতি রাজ্যের তাদের মূল এবং শাখা সংগঠনের সবগুলো কমিটি বিলুপ্ত করে দিয়েছে। কিন্তু এরপরও যেন দলের ভেতরে যে অস্থিরতা, বিদ্রোহ, সেটি যেন কিছুতেই কমছে না। তাই আলোচনায় এবার বিধানসভার পর লোকসভা নিয়ে। তো চলুন আমরা দেখি দৈনিক মানব জমিন পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে কি উঠে এসেছে। অন্ধকার ঘিরে ধরছে মমতাকে, বিধানসভার পর লোকসভা। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ঘরে বাইরে প্রবল চাপে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দলের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে যাবার পর এবার সংসদেও তৃণমূল কংগ্রেসে ভাঙনের অপারেশন শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরই মধ্যে বাংলাদেশের একটি খুন নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনের জালেও জড়িয়ে পড়তে চলেছেন তিনি। তার বিরুদ্ধে দুটি এফআইআর হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার কালীঘাটের বাড়িতে মমতা দলের কাঠামো নিয়ে আলোচনার জন্য শীর্ষ নেতাদের এক বিশেষ বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে মূলত মমতা অনুগামীরাই এসেছিলেন, বিদ্রোহী গোষ্ঠীর কেউ যাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এখন পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে সংসদেও আশ্রয় করতে চলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বড় বিদ্রোহের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের অভ্যন্তরীণ অস্থিরতা আরও গভীর হওয়ার মধ্যেই এই নতুন সংকটের লক্ষণ দেখা দিয়েছে। গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে 23 জন তৃণমূল কংগ্রেস সংসদ রাজ্যের বিধায়কদের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে আগামী সপ্তাহে দলের সংসদীয় শাখায় বিভাজনের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। এরই মধ্যে গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাতে একাধিক সাংসদকে ফোন করা হয়েছে। অভিযোগ, ভয় দেখানোর পাশাপাশি আর্থিক টোপ দেওয়া হয়েছে। সূত্রমতে বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের কারো বৈঠক হতে পারে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংসদে ভাঙনের জল্পনা
জোরদার হয়েছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা বর্তমানে দলের বিতর্কিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে সাংসদের মধ্যেও অনেকে মানতে চাইছেন না। বেশ কয়েকজন সাংসদ দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর অসন্তুষ্ট বলে জানা গেছে। নেতৃত্বের মধ্যে এই ক্রমবর্ধমান অস্বস্তির কারণেই সংসদে একটি পৃথক জোট গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়ও প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন যে বিধানসভার এই অস্থিরতা সংসদেও ছড়িয়ে পড়তে পারে। রাজ্য বিধানসভায় বিদ্রোহের ব্যাপকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্রোহের গতি ও মাত্রা দলের অভ্যন্তরে ব্যাপক অস্থিতিশীলতার দিকেই ইঙ্গিত করছে। তিনি আরও বলেন, এত অল্প সময়ের মধ্যে প্রায় ৬০ জন বিধায়কের বিদ্রোহ আমি কখনো দেখিনি। লোকসভাতেও একই ধরনের প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের জাতীয় কাঠামোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদের জল্পনাকে আরও তীব্র করেছে। রায় এও ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যসভাতেও একই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও তিনি কোনো দৃঢ় ভবিষ্যৎবাণী করা থেকে বিরত থেকেছেন। লোকসভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ রয়েছেন, যেখানে দলত্যাগ বিরোধী আইনের বিধান অনুযায়ী লোকসভায় একটি পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেতে কমপক্ষে ২২ জন সাংসদের প্রয়োজন। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য রয়েছেন, যেখানে স্বীকৃতির জন্য ন্যূনতম ৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন আলাদা গোষ্ঠী হওয়ার জন্য। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েক দফা রাজনৈতিক আলোচনা ও বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তুতি চলছে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে। রাজ্যসভাতেও রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অনুমান করা হচ্ছে আগামী ৮ই জুন দিল্লিতে যখন বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা, তখনই লোকসভায় তৃণমূল কংগ্রেসের একাংশের অবস্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠক উপলক্ষে মমতা ও অভিষেকের দিল্লিতে থাকার কথা। তখন লোকসভায় দলের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে সমাজ মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দুঃখিত। তার পোস্টে নীতি, আদর্শ এবং শাসন ব্যবস্থার প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূলের একাধিক সাংসদের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি জমা দেওয়া হতে পারে। সেখানে লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে কাকলি নিজে স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনো পরিকল্পনার বিষয়ে তার জানা নেই। লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে শুক্রবার দাবি করেছেন, পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে ভোট বাক্সে রায় দিয়েছে মানুষ, সেটাই ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ। কিছুদিন আগে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের চিফ হুইপের পদ থেকে তাকে সরিয়ে দেন মমতা। তার জায়গায় আনা হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। পদ হারানোর পরের দিনই সমাজ মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন কাকলি। লিখেছেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪তে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। তো এই প্রতিবেদনে আরও একটি বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সম্প্রতি এফআইআর হয়েছে, সেটিও বলা হয়েছে। যেহেতু আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমরা ওই আলোচনায় যাচ্ছি না। এখন যেটি বলতে হয় সেটি হলো, এই যে বিধানসভার পর লোকসভাতেও মমতা কোণঠাসা হয়ে যাচ্ছেন, যেহেতু বিরোধীরা সেখানে একাট্টা হয়েছে, তো সুতরাং তারা তাদের প্রভাব বিস্তার করার জন্য অবশ্যই তারা লোকসভাতেও ঠিক একই ধরনের চেষ্টা তারা চালিয়ে যাবেন এবং করছেন বলেও কিন্তু রিপোর্টে প্রকাশিত হয়েছে। মমতাকে দলের আভ্যন্তরীণ যে বিদ্রোহ এবং যে অস্থিরতা, সেটার পাশাপাশি তাকে নতুন করে ব্যস্ত রেখেছে তার বিরুদ্ধে করা এফআইআর। আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তি শরীফ ওসমান হাদির হত্যার নেপথ্যে কারা জড়িত। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহকে উদ্দেশ্য করে
যে মন্তব্য করেছেন সেটি নিয়েও তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে। তো এরকম তিনি তার দলের ভেতরে যেমন অস্থিরতার মুখোমুখি হচ্ছেন, তেমনি বাহিরে তিনি আইনি মার প্যাচেও পড়ছেন। তো এরকম একটি বাস্তবতায় পরিস্থিতিতে তিনি শেষ পর্যন্ত এই সব প্রতিকূলতা উপেক্ষা করে, প্রতিকূলতার পরিস্থিতি মোকাবেলা করে তার দল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, কী করতে পারেন তিনি এখন, সেটাই দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।